নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ঠাকুরের কথা রামভাই শরণের গ্রন্থ থেকে ভক্তপ্রভুর শ্রী ফণীন্দ্র কুমার মালাকারের কথাই আপনাদেরকে শোনাব। গত কয়েকদিন ধরে রামভাই শরণের অষ্টম অধ্যায় আমি আপনাদেরকে বলছিলাম। ঠাকুর গত পর্বে বলেছিলেন, গত পর্বে যেটা আমি শুনিয়েছিলাম সেটা রাষ্ট্রীয় যজ্ঞের কথা। ঠাকুর সকল ভক্তদের কিছু পরামর্শ দিয়েছিলেন এবং তাহাদের সেই পরামর্শে তাহাদের যে চিন্তা ভাবনা কী সেটা তাহাকে জানাতে বলেছিলেন। আজকের পর্ব তারপর থেকে সঙ্গে থাকুন, শুরু করছি আজকের ঠাকুরের কথা। এই বলিয়া ঠাকুর নীরব হইলে সকলে উঠিয়া নূতন দালানের হলরুমে বসিয়া আলোচনায় বসলাম। শ্যামদা বলিলেন, ঠাকুরের কথা প্রচ্ছন্ন ইঙ্গিত আপনারা সকলের হৃদয়ঙ্গম করেছেন। ডাক্তার তো রাজেন্দ্রবাবু একযোগে বলিয়া উঠলেন, হ্যাঁ হ্যাঁ, ধরতে পেরেছি। রোহিণীদা হাসতে হাসতে বলে উঠলেন, ব্যাটা তবু সরলভাবে বলবে না আমি গোবিন্দ। সবাই হাসিয়া উঠিলেন। অখিলবাবু বলিলেন, অবতার নাহি কয়ে মুই অবতার। শুভবাবু বলিলেন, না বলাতেই এত যন্ত্রণা, বললে না জানি কি হতো। সুরেনবাবু বললে, পূর্ণমূষিক ভব, অর্থাৎ হিমালয় পলায়ন। ক্ষিতিবাবু বললেন, তাহলে জগতের কল্যাণার্থে রাষ্ট্রীয় যজ্ঞ করাবেন কে? যোগেশবাবু বললেন, ঠাকুর করাবেন। শ্যামদা এখন যজ্ঞের কথা বলুন। শ্যামদা বলিতে আরম্ভ করিলেন, যজ্ঞের পূর্ণতা নির্ভর করছে কাদের ওপর সে সম্বন্ধে ঠাকুর পরিষ্কারভাবে বলেছেন। আপনারা যজ্ঞের কর্মী ধৈর্যবান দেখে নির্বাচন করবেন। যজ্ঞ আরম্ভে পূর্বদিন থেকে যজ্ঞ শেষ হওয়া অবধি কোনো কর্মী স্থান ত্যাগ করতে পারবেন না, ঠাকুর আদেশ দিয়েছেন। আদেশ লঙ্ঘন করলে যজ্ঞ কিন্তু পণ্ড হবে। সকলে ঠাকুরের আদেশ পালন করতে পারবেন বলে মনে করলে চলুন, আমাদের মত ঠাকুরকে জ্ঞাপন করি। সকলে ঠাকুরের নিকটে গেলেন। শ্যামদা নিবেদন করলেন, আমরা যজ্ঞে ব্রতী হতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি। ঠাকুর বলিলেন, যজ্ঞেশ্বর হরি আপনি গো সহায় হন। ডাক্তারদা বলিলেন, কোন দিন কখন যজ্ঞ আরম্ভ হবে? ঠাকুর বললেন, 16ই চৈত্র প্রদোষে কীর্তন সহযোগে গঙ্গা আহ্বান করতে রাষ্ট্রীয় যজ্ঞের ঘট স্থাপনন্তে সত্যনারায়ণ পূজা উদযাপিত হইয়া অধিবাস ক্রিয়া সম্পন্ন করতে হইব। ওই রাত 3:30 পর সময় ওদিন ভালো নয়, বিধায় ওই সময়ের পূর্বে রাষ্ট্রীয় যজ্ঞের পুজো ও মঙ্গল আরতি নাম যজ্ঞসহ আরম্ভ হইয়া 17, 18, 19 চৈত্র রাত্রি শেষে উষা সময়নগর পরিক্রম করিয়া যজ্ঞ সমাপ্ত হইব। ডাক্তারদা বললেন, যজ্ঞে পৌরোহিত্য করবেন কে? ঠাকুর বললেন, পৌরোহিত্য করবেন শ্যামবাবু। প্রমোদ শ্যামবাবুরে যোগান দেব, নরেন্দ্র চক্রবর্তী ভোগ পাক করব। শ্যামদা বলিলেন, পুজো অন্তে 3 দিন যজ্ঞ করতে হবে কি? ঠাকুর বললেন, 3 দিন বিধান অনুযায়ী যজ্ঞ হইব। যজ্ঞ কে করবেন পরে জানাব। যোগেশবাবু বললেন, মহাপ্রসাদ কয়দিন বিতরণ করা হবে? ঠাকুর বললেন, 3 দিন। অখিলবাবু বললেন, মহাপ্রসাদ কিসের হবে? ঠাকুর বললেন, 17, 18, 19 চৈত্র প্রসাদ বিতরণ করবেন। মহাপ্রসাদ সচরাচর যা দিয়া কইরা থাকেন তা দিয়াই হইব। ফল, ফলারি, মালসাভোগ, খিচুড়ি ও তরকারি। সাধ্য অতিরিক্ত কিছু করবেন না। প্রসাদ থাইকা যেন কেউ বঞ্চিত না হন, তাহলে মহা অনর্থ ঘটব। এই বিষয়ে খুব সতর্ক দৃষ্টি রাখতে হইব। কোনো কারণে বিরক্ত প্রকাশ করবেন না। 1 ডেগ মহাপ্রসাদ, তরকারি, ফল, ফলারি অহর্নিশি মজুত রাখবেন। খিচুড়ি ও তরকারি সব সময় চুলার ওপর রাখবেন, যেন গরম থাকে। বিশেষভাবে অসময় আইসাই প্রসাদ পাইতে চাইব। প্রসাদ চাইলেই হাসি মুখে দেবেন। এইভাবে বহু পরীক্ষা চলব, সাবধান। এই জন্য গুরু দায়িত্বশীল কর্মী সারা রাত প্রসাদ দেওয়ার জন্য থাকতে হইব। প্রভাতে অবশিষ্ট প্রসাদ জলে বিসর্জন দেবেন। অখিলবাবু বললেন, প্রদোষে প্রতিদিন সত্যনারায়ণ পূজা হইব? ঠাকুর বললেন,
হা হইব। ফল ফলারি সিন্নি দেবেন। সত্যনারায়ণের প্রসাদ কিছু পরিমাণে যারা মহাপ্রসাদ পাহারা দিবেন তাকেও জিম্মায় রাখবেন। কেহ চাইলে যেন দিতে পারেন। প্রসাদ নেওয়া কেউ হয়তো শরীরে পায়ে মার্জনা করছে, আপনারা কিন্তু হাসাহাসি করবেন না, কিছুই বলবেন না। যোগেশবাবু বললে, যজ্ঞের জন্য আর কোন দ্রব্যের প্রয়োজন হবে কি? ঠাকুর বললেন, চন্দন কাষ্ঠ, আম্রকাষ্ঠ, ঘৃত, প্রত্যহ সোয়াশের পাটখড়ি রাখবেন। প্রতিদিন পূজার ও যজ্ঞের দক্ষিণা দেবেন সাধ্যমতো। ডাক্তারদা বললেন, যজ্ঞীয় নিমন্ত্রণ ব্যবস্থা কিভাবে করব? ঠাকুর বললেন, অপ্রাকৃত ব্রহ্মাণ্ডে ভগবত ধমাদি নিমন্ত্রণ আপনারা করতে পারবেন না, সেইটা হইয়া যাইব। নিমন্ত্রণপত্র কর্মসূচি দিয়া ছাইপা নেন, কৈবল্যনাথে নিমন্ত্রণ জানাইবেন। কাশীর গোপীনাথ কবিরাজ ও শিবেন্দ্র শাস্ত্রে নিমন্ত্রণপত্র দিবেন। শিবেন্দ্রে আমি ডাইকা পাঠাইছি, এই মর্মে একখানা পত্র দিয়া দেন। পাটনা যশোদা মারে নিমন্ত্রণ করবেন এবং লিখাও দেবেন যজ্ঞে যোগদান করতে। দৈনিক পত্রিকার মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে রাজস্ব যজ্ঞের নিমন্ত্রণ কইরা দিতে পারেন। ছাপানো নিমন্ত্রণপত্র সকল স্থানে পাঠাইবেন। শুভবাবু বললেন, বহিরাগত ভাই বোনেদের সংখ্যা তো কম হবে না, তাদের খাবার থাকবার ব্যবস্থা উত্তম রূপেই তো করা দরকার। ঠাকুর বললেন, ঠিক বলেছেন। বিদেশ থাইকা আইসা খাবার থাকবার ঘুমাবার বিন্দুমাত্র অসুবিধা ভোগ করুক, এটা আমি চাই না। তারা বিদেশে আছে এইটুকু যেন বোধ না করে। একদল কর্মী তাগো তত্ত্বাবধানের জন্য সর্বক্ষণ নিযুক্ত রাখবেন। শুভবাবু বললেন, যজ্ঞের কোষ অধ্যক্ষ আমরা শচীনবাবুকে নিযুক্ত করব। ঠাকুর বললেন, না, তা হইতে পারে না। রাজসূয় যজ্ঞে এই পরিবারের সকলে নির্বাক ও নির্লিপ্ত দর্শকরূপে অবস্থান করব। একমাত্র পিতা ঠাকুরের দিয়া কিছু কাজ করামো। শুভবাবু বলেন, আমাদের প্রয়োজনে কোনো কাজ করে দেবার অনুমতি দিলে তাও কি করে দেবেন না? ঠাকুর হাসিয়া বলিলেন, আপনারা হইলেন কর্ম অধ্যক্ষ, তারা সকল সময় অধ্যক্ষগো আদেশে কাজ কইরা যাইবেন, নিজেকেও কর্তৃত্বে নয়। এই আলাপ করাকালীন বর্দা উঠিয়া গিয়া 1000 টাকার 25 খানিক নোট আনিয়া শুভবাবুর হাতে দিয়া বলিলেন, এই দিয়া কাজ আরম্ভ করুন, প্রয়োজনে যা হবে সম্যক টাকা আমি দিব। শুভবাবু গণনা করিয়া বলিলেন, শচীনবাবু কর্ম আরম্ভের জন্য 25,000 টাকা দিয়ে কি বলছেন আপনারা শুনেছেন, এখন আপনারাই বলুন। নলিনবাবু বললেন, ঠাকুর স্বয়ং উপস্থিত থেকে রাজস্ব যজ্ঞ করাচ্ছেন, আমাদের সকলের সাহায্য সহানুভূতি প্রয়োজন আছে, ঠাকুর বলেছেন, দরকার হলে আমরা দেব, শচীনবাবুকে আর দিতে হবে না। সকলে সানন্দে এই প্রস্তাব সমর্থন করলেন। আজ এই পর্যন্ত। কাল আমি পরের অংশ নিয়ে আপনাদের কাছে আসব। ভালো থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ।